আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান, বোনাফাইড ল একাডেমির ভিডিও রেকর্ডিং মাস্টার ক্লাসে আপনাদের স্বাগতম। সুপ্রিয় বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ, আজ আমি আলোচনা করব বার কাউন্সিল রুলস 1972। বার কাউন্সিল থেকে যে 5টি প্রশ্ন আসে তার মধ্যে আমরা প্রথম ক্লাসে বার কাউন্সিল অর্ডার পড়েছি, সেখান থেকে কিন্তু প্রায় 2টি প্রশ্ন আসে অনেক সময়। আর বার কাউন্সিল রুলস থেকেও কিন্তু একটি প্রশ্ন হয়ে থাকে। তো বার কাউন্সিল রুলস এখানে অনেকগুলো বিধি আছে, 101টি বিধি, কিন্তু সবগুলো বিধি কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। বার কাউন্সিল অর্ডারে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে বার কাউন্সিল রুলস প্রণয়ন করতে পারে, অর্থাৎ বিধি প্রণয়ন করতে পারে। বার কাউন্সিলের যে পরিচালনা, সে বার কাউন্সিল কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ের জন্য রুলস করা হয়েছে। সেই রুলসগুলোর মধ্যে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসতে পারে এইরকম রুলসগুলো আলোচনা করব। প্রথমে দেখব বিধি 3, যেখানে নির্বাচন সংক্রান্ত বিষয় বলা হয়েছে। আমরা জানি যে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় 3 বছর পর পর, কিন্তু সেই নির্বাচন অনুষ্ঠিত কিভাবে হবে তার বিস্তারিত বর্ণনা আছে এই বিধি 3-এ। সেখানে উল্লেখ করা হয়েছে যে বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং এই তফসিলটি ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ থেকে কমপক্ষে 45 দিন পূর্বে। যে কোনো নির্বাচনে কিন্তু তফসিল ঘোষণা করতে হয়, সেই তফসিলে বিস্তারিত উল্লেখ করা থাকে, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য থাকে। তো সেই তফসিল ঘোষণা করতে হবে কমপক্ষে 45 দিন পূর্বে। শুধু এই প্রশ্নটাই বার কাউন্সিলে এখন পর্যন্ত 3 বার এসেছে যে তফসিল ঘোষণা করতে হয় কতদিন পূর্বে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তফসিল ঘোষণা থেকে 10 দিন সময় দেওয়া হবে নির্বাচনী প্রস্তাব জমা দেওয়ার জন্য। অর্থাৎ যারা যারা বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা 10 দিনের মধ্যে তাদের প্রস্তাব জমা দিবে। আর এই নির্বাচনী প্রস্তাব জমা ও যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের একটি বিরতি থাকবে। অর্থাৎ যে সকল প্রার্থী নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছেন, প্রস্তাব জমা দিয়েছেন, তাদের নির্বাচন করার যোগ্যতা আছে কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করা হবে। আর যাচাই বাছাই শেষ করে তাদের প্রার্থীর বৈধতা ঘোষণা করা হবে, অর্থাৎ তারা যে বৈধ প্রার্থী এটা ঘোষণা করা হবে। আর এই বৈধ প্রার্থীতা ঘোষণা করা থেকে নির্বাচনের তারিখের মধ্যে 14 দিনের একটি বিরতি থাকবে, অর্থাৎ এই সময়টাতে প্রার্থীরা তাদের প্রচারণা চালাবে। তাহলে আমরা বিধি 3-এ যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে নির্বাচনের তারিখ থেকে কমপক্ষে 45 দিন পূর্বে তফসিল ঘোষণা করতে হয়, তারপর 10 দিনের মধ্যে নির্বাচনী প্রস্তাব জমা দিতে হয়, আর নির্বাচনী প্রস্তাব ও যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের একটি বিরতি থাকবে, এবং এই যাচাই বাছাই থেকে নির্বাচনের তারিখ পর্যন্ত 14 দিনের বিরতি থাকবে। বিধি 4-এ উল্লেখ করা হয়েছে যে সরকার বার অ্যাসোসিয়েশনগুলোকে 7টি অঞ্চলে বিভক্ত করবে। অর্থাৎ অঞ্চল ভিত্তিতে যে নির্বাচন হয় বার কাউন্সিলের, সেই নির্বাচন উপলক্ষে সবগুলো বার অ্যাসোসিয়েশনকে আপনার কি করা হবে, 7টি অঞ্চলে বিভক্ত করা হবে। প্রত্যেকটা জেলাতেই এক বা একাধিক বার অ্যাসোসিয়েশন আছে, সেই বার অ্যাসোসিয়েশনগুলোকে 7টা অঞ্চলে ভাগ করা হবে, যেমন অঞ্চল ক, অঞ্চল খ, এইভাবে। ঢাকা জেলা এবং এর আশেপাশের জেলার বার অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে ধরেন অঞ্চল ক, এরকম বরিশাল, খুলনা, চট্টগ্রাম আলাদা আলাদা অঞ্চলের বার অ্যাসোসিয়েশনগুলোকে 7টি অঞ্চলে ভাগ করা হবে। আর এই 7টি অঞ্চলে যে ভাগ করা হবে সেখান থেকে কিন্তু আলাদা আলাদাভাবে 7 জন প্রার্থী নির্বাচিত হবেন। এক্ষেত্রে একজন ভোটার ভোট দিতে পারবে 2টা ক্যাটাগরিতে, মোট 8টা। সাধারণ আসনে 7 জনকে ভোট দিতে পারেন 7টা, আর অঞ্চল ভিত্তিতে 1টা। যেমন আমি ঢাকা বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য, আমি ভোট দিতে পারবো 7টা ভোট দিতে পারবো হচ্ছে সাধারণ আসনে, অর্থাৎ সারা বাংলাদেশের আইনজীবীরা যাদেরকে ভোট দিতে পারে এরকম ভোট আমি 7টা দিতে পারবো 7 জনকে। আর ঢাকা অঞ্চল থেকে যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে আমি আবার ভোট দিতে পারবো 1টা। তাহলে 2 ক্যাটাগরিতে একজন ভোটারের মোট ভোট হচ্ছে 8টা। অনুচ্ছেদ 5-এ বলা হয়েছে যে নির্বাচন যিনি করতে ইচ্ছুক, অর্থাৎ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে 1000 টাকা মনোনয়ন ফি জমা দিতে হবে এবং 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত ফর্ম জমা দিতে হবে। অর্থাৎ প্রস্তাবকারী হবে কয়জন? 3 জন। আর মনোনয়ন ফি কত? 1000 টাকা। বিধি 20-এ উল্লেখ করা হয়েছে নির্বাচনের বৈধতার বিষয়ে। অর্থাৎ নির্বাচনের বৈধতার বিষয়ে যদি কোনো প্রার্থী অথবা 5 জন ভোটার তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে ফলাফল ঘোষণার 1 মাসের মধ্যে বার কাউন্সিলের সেক্রেটারি বরাবর আবেদন করতে হবে। আর এই আবেদনের সাথে 1000 টাকা ফি
জমা দিতে হবে। বিধি 22 বলছে ইলেকশন ট্রাইব্যুনাল বা নির্বাচনী ট্রাইব্যুনালের বিষয়ে 3 জন সদস্য নিয়ে ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে। ট্রাইব্যুনাল মানে হচ্ছে 3 জন আর কমিটি মানে হচ্ছে 5 জন। এই বিষয়টা খেয়াল রাখবেন। শুধু শিক্ষা কমিটিতে 9 জন সদস্য আছে। এই যে 3 জন আপনার ইলেকশন ট্রাইব্যুনাল গঠন করবে, অর্থাৎ 3 জনকে নিয়ে কি হবে? ইলেকশন ট্রাইব্যুনাল গঠন হবে। কাদেরকে নিয়ে? তালিকাভুক্ত আইনজীবীদেরকে নিয়ে এই ইলেকশন ট্রাইব্যুনাল গঠন করা হবে। এরপর আমরা দেখব বিধি 28, যেখানে উল্লেখ করা হয়েছে বার কাউন্সিলের ফার্স্ট মিটিং অর্থাৎ প্রথম সভা কে আহ্বান করবে। 3 বছর পর পর যে বার কাউন্সিল গঠন হয়, সে বার কাউন্সিল গঠন হওয়ার পর প্রথম মিটিংটি আহ্বান করবেন বার কাউন্সিলের সেক্রেটারি। তিনি বার কাউন্সিলের গঠন হওয়ার 1 মাসের মধ্যে প্রথম মিটিংটি আহ্বান করবেন। আর বিধি 29 বলা হয়েছে বার কাউন্সিলের জেনারেল মিটিং আহ্বান করবেন বার কাউন্সিলের চেয়ারম্যান, অর্থাৎ আপনার হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আর চেয়ারম্যান যদি কোনো কারণে অপারগ হন, অর্থাৎ তিনি মিটিং কল করতে না পারেন, তাহলে ভাইস চেয়ারম্যান মিটিং কল করতে পারবেন। বিধি 30 বলা হয়েছে বার কাউন্সিলের 5 জন সদস্য যদি বার কাউন্সিলের মিটিং এর জন্য রিকুইজিশন দেয়, অর্থাৎ আবেদন করে, সেক্ষেত্রে বার কাউন্সিলের চেয়ারম্যান অথবা সেক্রেটারি বার কাউন্সিলের মিটিং আহ্বান করবেন। বিধি 33 বলা হয়েছে বার কাউন্সিলের মিটিং এর কোরাম নিয়ে এবং বার কাউন্সিলের কমিটির মিটিং এর কোরাম নিয়ে। প্রথমে বলে নেই কোরাম কি। কোরাম হচ্ছে শর্ত, অর্থাৎ একটা মিটিং অনুষ্ঠানের জন্য কতজন সদস্য প্রয়োজন সেটাই হচ্ছে কোরাম। যেমন বার কাউন্সিলের মিটিং এর জন্য কমপক্ষে 5 জন সদস্য হলে সেটা কোরাম পূর্ণ হবে। 5 জন সদস্য না হলে কোনো মিটিং অনুষ্ঠিত হবে না। যেহেতু 15 জনের কমপক্ষে 5 জনের উপস্থিতি প্রয়োজন। আর বার কাউন্সিলের কমিটির মিটিংগুলোর ক্ষেত্রে কমিটির সদস্যের 1/3 3 ভাগের 1 ভাগ সদস্য উপস্থিত থাকলে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই কমিটির মিটিং অনুষ্ঠিত হবে। এটাকে বলা হচ্ছে কোরাম। বিধি 41 এতে বলা হয়েছে যে কোনো আইনজীবীর বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দায়ের করতে চায় বার কাউন্সিলে, তাহলে অবশ্যই 1000 টাকা ফি জমা দিতে হবে। আর বিধি 45 বলা হয়েছে যে যদি আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, তাহলে বার কাউন্সিল ট্রাইব্যুনাল আইনজীবীকে একটি নোটিশ দিয়ে অবগত করবে অভিযোগের বিষয়টি এবং 21 দিনের কম নয় এইরকম একটা তারিখ ধার্য করে শুনানি গ্রহণ করবে। খেয়াল করেন, 21 দিনের কম নয়, তার মানে কি? কমপক্ষে 21 দিন, বেশি হতে পারে আরো, এরকম একটা সময় ধার্য করা হবে। আর আইনজীবীকে যে নোটিশ দিবে, আইনজীবী এই নোটিশের জবাব দিবে। সেই জবাবটা আবার এমনভাবে দিতে হবে যাতে শুনানির জন্য ধার্য তারিখের কমপক্ষে 7 দিন পূর্বেই সেই জবাব ট্রাইব্যুনালে এসে পৌঁছায়। এরপর বিধি 49 বলা হয়েছে যে বার কাউন্সিলের যিনি সেক্রেটারি, তিনি পদাধিকার বলে বার কাউন্সিল ট্রাইব্যুনালেরও সেক্রেটারি হবেন। আর বিধি 60 যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেখানে বলা হয়েছে যে বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে 10 বছরের অভিজ্ঞ আইনজীবীর, অর্থাৎ 10 বছর ধরে প্র্যাকটিস করেন এরকম আইনজীবীর অধীনে শিক্ষানবিশকাল অতিক্রম করতে হবে। আর এই শিক্ষানবিশকালের সময়সীমা হচ্ছে কমপক্ষে 6 মাস। এক্ষেত্রে একজন সিনিয়র একাধারে তিনি 4 জনের বেশি শিক্ষানবিশ রাখতে পারবেন না। তবে বার কাউন্সিলের অনুমতি নিয়ে তিনি 4 জনের বেশি রাখতে পারবেন, অর্থাৎ সাধারণত তিনি পারবেন একসাথে 4 জন শিক্ষানবিশ, আর 4 জনের বেশি রাখতে চাইলে বার কাউন্সিলের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই সিনিয়রের সাথে যেদিন চুক্তি হবে সেদিন থেকে 1 মাসের মধ্যে এই ইন্টিমেশন ফর্ম বা এই চুক্তিপত্র বার কাউন্সিলে পেশ করতে হবে। 1 মাসের মধ্যে পেশ না করলে কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে। তার মানে হচ্ছে আপনি যেদিন থেকে শিক্ষানবিশ শুরু করলেন, শিক্ষানবিশকাল অতিক্রম করা শুরু করলেন, বা আপনি সিনিয়রের অধীনে কাজ করা শুরু করলেন, বা তার সাথে আপনি চুক্তি করলেন, সেই দিন থেকে 1 মাসের মধ্যে বার কাউন্সিলে এই কাগজপত্র জমা দিতে হবে। আবার বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে আপনাকে 10টি মামলার তালিকা জমা দিতে হবে, 5টি ফৌজদারি এবং 5টি দেওয়ানি মোকদ্দমা। আপনি যে রেজিস্ট্রেশন করবেন বার কাউন্সিলে, সেই রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে হচ্ছে 5 বছর। আপনি যদি এই বার কাউন্সিলে যে রেজিস্ট্রেশন করবেন সেখানে যদি কোনো মিথ্যা তথ্য প্রদান করেন, তাহলে আপনি 5 বছরের জন্য আইনজীবী হওয়ার অযোগ্য হয়ে যাবেন। অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার সিনিয়র সংক্রান্ত বিষয়ে কোনো মিথ্যা তথ্য দিলেন, সেক্ষেত্রে আপনি 5 বছরের জন্য আইনজীবী হওয়ার অযোগ্য হয়ে যাবেন। আর আপনি যদি একবার রেজিস্ট্রেশন করেন, 5 বছর মেয়াদ থাকবে, এই মেয়াদের মধ্যে আপনি একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এরপরে আমরা আলোচনা করব বিধি 91।
যেখানে বলা হয়েছে যে বার কাউন্সিলের কোনো সদস্য অর্থাৎ বার কাউন্সিলের নির্বাচিত কোনো সদস্য যদি পরপর 3টি মিটিংয়ে অনুপস্থিত থাকেন তাহলে তার সদস্যপদ শূন্য হবে। এক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে এই মিটিংগুলো 4 মাস বা এর বেশি সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া লাগবে। অর্থাৎ এই কয়েকদিন পর পর 10 দিন পর পর 3টা মিটিং ডাকলেন তাহলে কিন্তু হবে না। 3টি মিটিং এবং একাধারে 3টি মিটিংয়ের কথা বলা আছে। কেউ যদি 2টা মিটিং উপস্থিত থেকে তারপরে একটা গ্যাপ দেয় অসুবিধা নেই। একাধারে 3টে মিটিংয়ে অনুপস্থিত থাকলে এবং এই 3টে মিটিং যদি হয় 4 মাস বা তার বেশি সময়ের মধ্যে তাহলে তার পদ শূন্য বলে গণ্য হবে, অর্থাৎ তার আর সদস্যপদ থাকবে না। বার কাউন্সিলের পদ শূন্য হতে পারে, অর্থাৎ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যের পদ শূন্য হতে পারে যদি সে পদত্যাগ করে, যদি সে মারা যায়, অথবা যদি সে এই মিটিংয়ে অনুপস্থিত থাকে। এইভাবে বার কাউন্সিলের সদস্যপদ শূন্য হতে পারে। আর আমরা বার কাউন্সিল অর্ডারে কিন্তু পড়েছি যে যদি বার কাউন্সিলের নির্বাচিত কোনো সদস্যের পদ শূন্য হয় তাহলে তার নিকটতম যিনি ভোটপ্রাপ্ত তিনি বার কাউন্সিলের সদস্য হবেন। আর যদি এরকম হয় যে তার নিকটপ্রাপ্ত ভোটপ্রাপ্ত কোনো ব্যক্তি নেই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আইনজীবীদের মধ্যে থেকে নির্ধারিত পদ্ধতিতে একজনকে বার কাউন্সিলের সদস্য করা হবে। বার কাউন্সিল রুলস নিয়ে এই ছিল আমাদের আলোচনা। আমি বলেছি শুরুতেই যে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু বার কাউন্সিলের থেকে মোট 5টি প্রশ্ন হয়, অর্ডার থেকে সাধারণত 2টি, রুলস থেকে 1টি, আর প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট থেকে সাধারণত 2টা প্রশ্ন হয়। তো আপনারা যারা আপনাদের এই প্রস্তুতিকে অনেক বেশি ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করতে চাচ্ছেন এবং প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে চাচ্ছেন, তারা বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত বার কাউন্সিলের 7টি সাবজেক্টের লেকচার শিট এবং আপনার এই লেকচার শিটের পাশাপাশি আপনি নিজেকে যাচাই করার জন্য বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত মডেল টেস্ট বইটি সংগ্রহ করতে পারেন। এটা আপনার প্রস্তুতিকে আরও বেশি শক্তিশালী করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।